জনাব ফিরহাদ হাকিম সাহেব নামছে। আর ওই সাইডটায় স্লোগান চলছে, ওই সাইডটা রাস্তাটা ফাটা। ভাই এটা আমাকে বলে লাভ নেই, স্থানীয় বিধায়ক সাইড করে আমাকে দেখতে হবে। যে মানুষ তোমায় ভালোবেসেছিল তার মুখ ভুলে যেও না কখনো, এটা পড়তে পড়তে ওই প্যালেস্তাইনের কবি বলছিলাম মাহমুদ দারবিশের কথা মনে পড়লো। আপনারাও অনেকে জানেন, খুব অত্যন্ত বিখ্যাত কবি, ছোট্ট কবিতা। মেয়েটা ছেলেটাকে লিখছে আমাদের কবে দেখা হবে। ছেলেটা বলছে যে যবে যুদ্ধ শেষ হবে সেদিন। মেয়েটা আরো আকুতি নিয়ে জিজ্ঞাসা করছে যুদ্ধটা কবে শেষ হবে। ছেলেটা বলছে প্রিয়তমা, যেদিন আমাদের দেখা হবে যুদ্ধ সেদিনই শেষ হবে। আমরা সবাই চলুন ছেলেটার আর মেয়েটার দেখা করানোর মতো করে একটা সুন্দর সমাজ গড়ে তুলি, সমাজতন্ত্রের দিকে। না বন্ধুরা, যদি ভাবেন যে ভিডিও ক্লিপটা দেখালাম, এই ভিডিও ক্লিপটা দেখিয়ে আমি আপনাদের কিছু প্রমাণ করতে চাইছি, ভুল ভাবছেন। প্রমাণ করার কিছু নেই। খোলা কিতাব আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদে গিয়েছিলেন আমাদের রাজ্যের একজন মন্ত্রী ফিরহাদ হাকিম। সভাতে কি দেখলেন? হাত নাড়াচ্ছেন। উনি কাকে হাত নাড়াচ্ছেন এটা আমার প্রশ্ন। ওনার সম্বন্ধে বেশি কিছু বলার আমার অধিকার নেই বা বলার দরকারও নেই, আপনারা বুঝতে পারেন। আর একজন বিধায়ক, ইনি বিজেপিতে ছিলেন, তৃণমূলে এলেন, মানে ইনি বারবার দল চেঞ্জ করেছেন। ওনার কথাগুলো শুনেছেন? আমি জানি এই কথাগুলো শুনে বা ফিরহাদ হাকিমকে দেখে আপনাদের হাসি পাচ্ছিল, হতে পারে আপনাদের রাগও ধরছিল। এই যে বক্তা, মানে যিনি বিধায়ক, বিজেপিতে ছিলেন, তৃণমূলে এলেন, যেভাবে কথা বলছিলেন, এই রাগটা ঠান্ডা করার জন্য সৃজন ভট্টাচার্যের এই ছোট্ট একটা বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবারে বিচার করবেন আপনারা। যোগ্যরা বিধানসভায় ঠাঁই পাবে না, কিন্তু যারা অযোগ্য, যারা সমাজের কতটা উন্নয়ন করেছে তারাই জানে না। যারা উন্নয়ন করতে চাইছে, সমাজের জন্য কিছু করতে চাইছে, তাদের কিন্তু এখনো বাংলার জনগণ বিধানসভায় ঠাঁই দেয়নি। 2024 বিধানসভা নির্বাচন আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে প্রচার প্রচার আর প্রচার। বিজেপি অবশ্য সার্বিকভাবে এখনো প্রচারে নামেনি, তবে শুভেন্দু অধিকারীকে দেখলাম কোনো এক বিজেপি কর্মীকে সভায় এনেছে, হয়তো তার হাতে 500 টাকা, বোধহয় 500 টাকা গুঁজে দিচ্ছে। সেই ভিডিও ক্লিপটা নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ভাইরাল হয়েছে। আর এসআইআর নিয়ে ওরে বাবা, কিছু বলার নেই এখানে। নির্বাচন কমিশন শুধু সরকারের টাকা থুতু দিয়ে গুনছে, তারা কাজের নামে কিচ্ছুটা করে না। আমরা দেখতে পাচ্ছি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার দরকার রয়েছে, হতে পারে তাদের মধ্যে অনেকের নাম রয়ে গেছে। আর যারা যোগ্য তাদের দেখুন ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গিয়েছে। যাই হোক, কত লক্ষ বাদ যাবে, কত লক্ষ থাকবে, সেটা আগামী দিনে আপনারাও জানতে পারবেন, ক্রমশ প্রকাশ্য। তবে বাংলার নগ্ন রূপ আপনারা কি দেখতে পাচ্ছেন? বাংলার কি দশা আপনারা কি দেখতে পাচ্ছেন? কেন্দ্র থেকে উড়ে এসে, মানে বঙ্গ বিজেপি বিরোধী দলে রয়েছে পশ্চিমবঙ্গে, কতটা বিরোধী দলে থাকার যোগ্য, এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, সন্তু পান আর বাংলার সাংবাদিক, আপনারা দেখলেন অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। যাই হোক, এই সম্বন্ধে আমি আর কিছু বলতে চাই না। যার যেখানে মন চায় সে সেখানেই যোগদান করবে। তবে একটা জিনিস ভাবার রয়েছে, যারা বিজেপিতে যোগদান করছে নিজেদের পকেট ভরার জন্যে, নিজেদের ক্যারিয়ার বানানোর জন্যে, নাকি সমাজ সেবা করার জন্যে, একটা প্রশ্নচিহ্ন রয়ে যায়। শুভেন্দু অধিকারী যখন 500 টাকা গুঁজে দিতে পারে, আর কত কিছু হতে পারে। আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের সভায় এই যে ফিরহাদ হাকিম গিয়েছিলেন না মুর্শিদাবাদে, হাত নাড়াচ্ছেন। কাকে হাত নাড়াচ্ছেন আমিও জানি না, আপনিও জানেন না। দর্শক ফাঁকা। আর অন্যদিকে কি বলবো বলুন তো, কি বিধায়কটা দেখেছেন তো আপনারা? তৃণমূলের বিধায়ক, বিজেপিতে ছিলেন, নাম বলতে ইচ্ছা করছে না। সাধারণ মানুষ অভিযোগ নিয়ে গেলেন,
অভিযোগ কি শুনলেন উনি? অন্যদিকে দেখুন নওশাদ সিদ্দিকীকে, মানুষের আবেগ দেখুন, নওশাদকে ঘিরে মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, গাড়ি থেকে নামার সময় পাচ্ছে না, এতটা ভিড় হয়ে গিয়েছে। অন্যদিকে মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, ওইদিকে দেখেছেন কৌস্তব চ্যাটার্জি, অন্যদিকে দেখেছেন রাজারহাট নিউ টাউনে প্রচারে নেমে গিয়েছে, মানে জনসংযোগে নেমে গিয়েছে সপ্তর্ষি দেব। আর বেহালা পশ্চিমে কৌস্তব চ্যাটার্জি বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন। অন্যদিকে পার্থ চ্যাটার্জি, মানে যিনি শিক্ষায় দুর্নীতি করে জেলে গিয়েছিলেন, প্রমাণ হয়নি তাই ছেড়ে দিয়েছে হয়তো, কিন্তু বাংলার মানুষ শেষ কথা বলে। উনি কি এবারে জিতবেন বেহালা পশ্চিমে? টিকিট কি পাবেন? কাঞ্চন মল্লিক উত্তরপাড়া থেকে টিকিট পাবেন কি? আর মীনাক্ষী যেভাবে আগে থেকে মাঠে নেমে পড়েছে, মানুষ ফুল দিচ্ছে, ফুলের মালা পরাচ্ছে, জড়িয়ে ধরছে, আবেগে কান্না করছে, কাঞ্চন মল্লিকের কোনো দেখা নেই, উত্তরপাড়ার বিধায়ক উনি। আবার শোনা যাচ্ছে মীনাক্ষী মুখার্জিকে হারানোর জন্য তৃণমূল নাকি তলায় তলায় প্ল্যান করছে, ছক কষছে। কতটা ভুল কতটা ঠিক জানি না, তবে যতটা শোনা যাচ্ছে ইমন চক্রবর্তীকে তৃণমূল প্রার্থী বানাতে পারে। মানে মীনাক্ষীর বিপরীতে গায়িকা, যিনি কিছুদিন আগে পুরস্কার পেয়েছিলেন মমতা ব্যানার্জির, মানে বুঝতেই তো পারেন, ওনাকে দাঁড় করাবেন। উনি বলছেন দাঁড় করালে টিকিট দিলে দেখা যাবে, সেটা উত্তরপাড়া হোক, চকপাড়া হোক, আর যেই পাড়া হোক, ভাষাটা শুনুন, উত্তরপাড়া হোক, চকপাড়া হোক, মাঠপাড়া হোক, এইসব কিছুই তো বলেছেন উনি। অ্যাকচুয়ালি আপনাদের ভাবতে হবে, সমাজ সেবার নাম করে নিজের পকেটের, মানে বুঝতেই তো পারছেন, ক্যারিয়ার গড়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। মানুষকে বিচার করতে হবে সব দিক দিয়ে। 2026 কঠিন লড়াই সব দলের জন্যে, তবে মানুষকে সঠিক বিধায়ক বেছে নিতে হবে। যদি ভুলভাল বিধায়ক বেছে নেন তাহলে বিপদটা আপনাদের আর কারুর নয়, আর যাদেরকে বাঁচবেন আপনাদের কিছু নয়, তাদের পকেট ভরবে। যেমন কাঞ্চন মল্লিক পকেট ভরে বেরিয়ে গেলেন, ওনার আর কি, উনি টিকিট পান বা না পান সারা জীবন ওই পেনশন পাবে, কারণ এমএলএ হয়েছেন, মানে হয়েছিলেন, এবারে টিকিট দেবে কিনা জানি না। যাই হোক, বাংলার মানুষ কি সবকিছু দেখতে পাচ্ছে? কৌস্তব চ্যাটার্জি, সপ্তর্ষি দেব, মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, অন্যদিকে আইএসএফ এর তরফ থেকেও মাঠে ময়দানে নেমে পড়েছে কুতুবুদ্দিন ফতেহি, তাপস ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী স্বয়ং, আইএসএফ এর আর একজন তরুণ নেত্রী প্রিয়াঙ্কা বর্মন, রাকেশ বেরা আমডাঙ্গা থেকে, মানে ছাত্র নেতা, এরা মাটি কামড়ে পড়ে রয়েছে। আমি জানি না বাংলার মানুষ এনাদেরকে সুযোগ দেবে কিনা, বা আইএসএফ এনাদেরকে টিকিট দেবে কিনা, তবে আগামী দিনের জন্য তৈরি হচ্ছে। বাংলার মানুষ নিশ্চয়ই বিচার করবে। কতদিন আর একই জিনিস দেখে যাবে, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। যাই হোক, অন্যদিকে আপনারা দেখেছেন নিশ্চয়ই অগ্নিমিত্রা পলকে, উনি গিয়েছিলেন ওনার বিধানসভা কেন্দ্রে, কি বলেছেন সেটাও আপনারা শুনেছেন। মানুষের প্রশ্ন শুনে উনি উত্তর দিতে পারছেন না। উনি বলছেন চাকরি দেবে, এটা দেবে, সেটা দেবে, 3000 টাকা করে দেবে, প্রতিবারই চাকরি হবে। ভোটের আগে কি এগুলো ঢপের চপ? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। এবারে আপনাদের বেছে নিতে হবে কাকে যোগ্য হিসাবে আপনার বিধানসভায় আপনারা ঠাঁই দেবেন। অযোগ্যদের যদি বিধানসভার বাইরে রাখেন তাহলে আগামী দিনে আপনার পরিবার, আপনার সন্তান, তাদের ভবিষ্যৎ আপনিও কিন্তু লাথি মেরে ওই কাদায় ফেলে দিচ্ছেন। ভাবতে হবে আপনাদের। ভালো থাকবেন, কথা হবে।